মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্তুয়া ডেলি ব্লগ। আমি পিয়ালি চলে আসলাম কম বেশি সারাদিনের জন্য তোমাদের সাথে গোটা একটা দিনের ব্লগ শেয়ার করতে। কাল পর্যন্ত একটা বিরাট ঝক্কি ছিল, কিভাবে নেনুকে সাজাবো, কিভাবে রেডি করব, কিভাবে নেনুকে স্কুলে পাঠাবো, কিভাবে নেনু প্রেজেন্ট করবে, সমস্তটা কিছুটাকে নিয়ে মাথার মধ্যে একটা জোর কদম চিন্তা চলছিল। না, সব কিছু রেডি থাকলেও আলটিমেটলি নেনুকে রেডি করে স্কুলে পাঠানো না পর্যন্ত চাপা টেনশন কিন্তু একটা থেকেই থাকে। যাই হোক, আজকে রান্নাঘরে চলে এসেছি আর নেনু ওদিকে স্কুলে চলে গেছে। আচ্ছা, তোমাদের বাড়ির বাচ্চা কাচ্চারা কে কখন কোন টাইমে স্কুলে যায় আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। কিন্তু আমার নেনু কিন্তু একদম 6:12 থেকে 18-র মধ্যে গাড়িতে উঠে পড়ে। খুব সকাল সকাল ওর স্কুলের উদ্দেশ্যে রওনা দিতে হয়। জানি না গো, শীতকালটা কিভাবে আমি আমার ছেলেটাকে রেডি করে পাঠাবো। না, ভাবলে না বুকের ভেতরটা হিম হয়ে যায়। তবে ওই যে কী বলো তো, প্রভুর ওপর আমার ভরসা আর বিশ্বাস দুটোই আছে। ছেড়ে তো আমি দিয়েছি, তার হাতেই ছেড়েছি। হ্যাঁ, তো সে যখন ভাবনা চিন্তা করবে তখন নিশ্চয়ই আমার ভালো চেয়েই ভাবনা চিন্তা করবে, এই বিশ্বাসটা আমি তার ওপর রেখেই দিলাম। তো রান্নাঘরে যখন এসেছি, রান্না দেখাবো না সেটা আবার কীরমভাবে হয়। কড়াইতে দরাজ হাতে তেল দিয়ে দিয়েছি, তারপর মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। আজকে দুটো বিপদ হতে হতে মস্ত বড়োভাবে বেঁচে গেছি। একটা এক্ষুনি তোমরা দেখলে ইনসিডেন্টটা, 5 ফোড়নটা তেলে দিতে গিয়ে গোটা প্যাকেটটাই, 5 ফোড়নের প্যাকেটটাই তেলের উপর ঝপাত করে পড়ে গেছে। যাই হোক, এইও একটা মস্ত বড় বিপদ গেছে। তারপর যেটা করেছি সেটা হচ্ছে অনেকখানি সবজি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি রান্না বসিয়েছি, আর ওইদিকে একটুখানি কড়া করে দুধ চিনি দিয়ে চা বসিয়েছি। আগে মাঝখানে বেশ কয়েকদিন লাল চা খাওয়ার অভ্যাস করেছিলাম, কিন্তু এত মাথা যন্ত্রণা করতো ঠিক 11:30-12টা থেকে। মানে পরে যখন ডাক্তারকে বললাম তখন ডাক্তারবাবু বললেন, আপনার যখন অভ্যাস হয়ে গেছে আপনি একটু বেশি খান না, অসুবিধা নেই, আপনি অন্য অন্য জিনিসগুলো ডায়েটে থাকুন, বাট চাটা আপনি যখন বলছেন আপনার প্রবলেম হয় তখন আপনি খান। আর এই হলো সেই আমার মানে কি বলবো, বিপদের লক্ষণ যেটাকে বলে বোয়াল মাছ। যতবার বাড়িতে আসে ততবারই আমার সাথে একটা বিপদ না হয়ে ছাড়ে না। আজকেও হয়েছে, মস্ত বড় একটা ফোসকা পড়ে গেছে। তেল যখন পড়েছে তখন তো ভাই বুঝতে পারিনি যে এটা একটা বৃহত্তর ফোসকা পড়বে। 3 পিস কাতলা মাছ ছিল, সেই 3 পিস মাছ ভেজে নেওয়ার পর এইবার যেই না তেলে দিয়েছি লেজটা, দেয়া মাত্র সেকেন্ডের মধ্যে বাট করে একদম ফাটলো, ফেটে হাতের শাঁখার উপরে পড়লো, পুরো ফোসকা পড়ে গেল। ওই মুহূর্তে বুঝতে পারিনি যে কী পরিস্থিতি হবে বা কী পরিস্থিতি হতে চলেছে, কিন্তু পরে যখন দেখলাম তখন দেখলাম এতখানি একটা ফোসকা পড়ে গেছে। রান্নাগুলোর এটাই ছিল ফাইনাল লুক। আর রাতের জন্য একটুখানি আলু সেদ্ধ করে সাউথ ইন্ডিয়ান স্টাইলে একটুখানি আলু মাখা করে রেখেছি। কেন না, বলবো রাতে হোক তারপর বলবো। এই পদ্ম শেষ হতে পারলো কি পারলো না, অমনি আজকে স্কুল থেকে নোটিশ ধরিয়ে দিয়েছে, সামনেই যেহেতু রাখি চলে এসছে তাই হোমমেড রাখি বানিয়ে তোমাদের প্রজেক্ট খাতায় সাবমিট করতে হবে। কেউ বানিয়ে মানে খাতায় চিপতে পারো, কেউ আবার টোটালটাই একদম সুন্দর করে করতে পারো, সেটা তোমার ব্যাপার। আর যেটাই করবে কাগজ কেটে করতে হবে। তো সেইটারই আনুষঙ্গিক জিনিসপত্রগুলো কিনতে গেছিলাম। আর সত্যি কথা বলতে গিয়ে ওই যে ফোনের হোয়াটসঅ্যাপ দেখে দেখে মিলিয়ে কেনা, এটা একটা বিশাল ঝক্কির কাজ। সেই জন্য জানো তো, দোকানে গিয়ে প্রচণ্ড ভিড়ের মধ্যে আমি আর কি করব আর কি না করব দিশা পাই না। সেই জন্য আমি ভেবেছি না, ঠিক আছে থাক, অসুবিধা নেই, ভিডিও করে নিয়ে যাওয়ার দরকার নেই, বাড়িতে গিয়ে একবারে সব কিছু দেখিয়ে দেবো। বলতে না বলতেই আঁকার আন্টিও এসে গেল। মেনলি আইডিয়াটা ওনার, কিন্তু হাতে কলমে সমস্ত কাজটা করেছি আমি। আর এত বেশি মানে বারবার নেনু ডিস্টার্ব করছে, নেমে পড়ছে উঠে পড়ছে, নেমে পড়ছে উঠে পড়ছে, তাতে করে আরও বেশি বিরক্ত হয়ে যাচ্ছিলাম। একটা উল কিনে এনেছি, বিশ্বাস করবে না, আগে যখন আমি মানে আমার মা যখন আসন সেলাই করতো তখন 3 টাকা 4 টাকা গোলা ছিল। তারপর যখন আমি উল কাটা নিয়ে আসন বোনা শিখতে যাব বা সোয়েটার বোনা শিখতে যাব, তখন উল কাটা সব মিলিয়ে দাম পড়তো খুব কম করে, যদি বলি তাহলে ওই ধরো তোমার ওটার নামটা কি বলো, উল কাটা সব মিলিয়ে ওই
10 টাকা, কারণ 3 টাকার জায়গায় 5 টাকা উলের দাম হলো, আর কাটার দাম ধরো ওরকম 6-7 টাকার মতো, মানে খুব বেশি হলে 15 টাকার মধ্যে। কিন্তু এখনই একটা উলের গোলার দামই 15 টাকা। ভাবতে গেলে কি লাগে গো, 15 টাকা নাকি একটা উলের গোলার দাম। আচ্ছা, দয়াল কোম্পানির একটা কালার কিনে এনেছি, সেটার দাম নিল 50 টাকা। তারপর একটা তুলি এনেছি, সেই তুলিটার দাম নিল 35 টাকা, একটা তুলির দাম। এছাড়া তোমার পুঁতি, স্টোন, হাজার একটা জিনিস নিয়ে এসেছি, সব কিছুরই দাম একদম আকাশ ছোঁয়া। কোনটা নেব আর কোনটা নেব না দিশাই খুঁজে পাচ্ছিলাম না। অনেক কষ্ট সৃষ্টি করে আস্তে আস্তে গুছিয়ে ফেললাম। আন্টি একটু গোল করে রাখি স্ট্রাকচারটা বানিয়ে দিয়েছে, বাদবাকি জিনিসগুলো আমি করেছি। একদিকে রাখি বানানোর একটা উত্তেজনা, আর একদিকে নিচে রান্নাঘরে যাব কখন সেটার একটা তাড়না। যাই হোক, তবু একটা রক্ষে যে পরের দিন ছিল 15 আগস্ট, সেই জন্য একটুখানি তাড়াহুড়ো কম ছিল, ছুটি ছাটা ছিল, কর্তামশাইয়েরও ছুটি ছিল, নেনুরও ছুটি ছিল। তাই জন্য ভাবলাম ঠিক আছে চলো আগে হাতের কাজ সারি, তারপর না হয় ওই কাজ সারবো। যেমনি ভাবা তেমনি কাজ। ওইদিকে রান্নাঘরে যখন ঢুকলাম তখন বাজে 10টা, আর সব কিছু বানিয়ে যখন খেতে দিলাম তখন ঘড়ির কাঁটা অলমোস্ট 10:30 থেকে 11:45 হয়ে গেছে। রান্না করতে কিন্তু এমন কিছু সময় লাগে না, যে রান্নাটা আজকে আমি করেছি। কিন্তু যেটা করতে সময় লাগে সেটা হচ্ছে রান্নার জিনিসপত্রগুলো সুন্দর করে গুছিয়ে নিতে। মানে ওই অ্যারেঞ্জমেন্টটা হয়ে থাকলে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। কিন্তু ওই অ্যারেঞ্জমেন্টটা করবে কে, সেই ক্ষমতা তো কারণ নেই। তো সেই কারণেই একটুখানি সমস্যা হয়েছে। আর তার মধ্যে শুধু রাখি তো বানালেই হবে না, রাখির হাতল বানাতে হবে, হাতলে ডিজাইন করতে হবে সুন্দরভাবে, যাতে করে কোনো জিনিসের কোনো রকম ত্রুটি না হয়। হ্যাঁ, বুঝতে পারছো তো এইবার কী বানাতে চলেছি? না, ধোসা বানাচ্ছি, তবে আজকে সুজি আর টক দই দিয়ে নয়, আজকে একদম অথেন্টিক স্টাইলেই ধোসাটা বানাচ্ছি। মানে যেরকম চাল ডাল বেটে সাউথ ইন্ডিয়ানরা ধোসা বানায়, সেই প্রসেসেই আজকে ধোসাটা বানাবো। যাই হোক, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, খুব মুচমুচে হয়েছিল। তবে আমার এই ছোট্ট ফ্রাইং প্যানে এটাতে মাছ ভাজা বা মাছের ঝোল ঠিক আছে, ধোসা বানানোর জন্য আলাদা ধোসা তাওয়া মনে হয় ভালো হতো একটা থাকলে। ঠিক আছে চলো, নেই তো কী করা যাবে। এবারে চামুন্ডা মেলাতে একবার দেখবো, যদি কোনো বড় সাইজের তাওয়া পাই তাহলে অবশ্যই একটা নিয়ে আসবো। আর ভদু বাচ্চার জন্য এই সাদা ধোসাগুলো বানিয়েছি, যাতে কোনো কিছুই দেয়নি। আর সবার জন্য আলু দিয়ে মশলা ধোসা বানিয়েছি, প্রথমবার বানালাম তো, তাই পরিমাণ আর পরিমাপটা একটু গোলমাল হয়ে গেছে। ধোসার নয়, আলুর পুরে শেষের দিকে আলুর পুরগুলো কম হয়ে গেছে, কিন্তু খেতে হয়েছিল অনবদ্য। বিশ্বাস করো, শুধু একটু মিস করছিলাম সাম্বারের ডালটা। যদি সাম্বারের ডালটা হয়ে যেত তাহলে আর কোনো কথাই হতো না। যাই হোক, চলো তোমরা ব্লগটা এনজয় করতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না রেখে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার মানে কি বলবো আবেদনটুকু আমি করতে পারি তোমাদের কাছে, আর কিচ্ছু না। দেখো, জোর করে মারামারি করে তো আর ভালোবাসা পাওয়া যায় না, মন থেকে ভালোবাসা আসে। যদি মন থেকে কখনো আমাকে ভালোবাসতে পারো তবেই না হয় আমার পাশে থেকো। হ্যাঁ, যতটা স্পিডে দেখাচ্ছি ঠিকই, ততটা স্পিডে যদি ভগবান আমার হাত দুটো দিত তাহলে কতই না ভালো হতো। ওই যে একটা কথায় আছে না, আমরা কোনো কিছুতেই খুশি বা সুখী হতে পারি না, আমাদের যতই দিক না কেন আরও চাই আরও চাই, এই ভাবনা আমাদের লেগেই থাকে। প্রচণ্ড গরম, হাতে করে ধরতে পারছি না, কিন্তু তবু করতে হবে এই একটা উন্মাদনা। তার চেয়েও বড় কথা, মাথায় একটা চাপা টেনশান, রাখিটা কাল সকালে আমাকে কমপ্লিট করতেই হবে। সাবমিটের ডেট যদিও সোমবার দিন দিয়েছে, তবে কি বলো তো, কাজটা গুছিয়ে রাখলে কি হয় বলো তো, আমার একটু সুবিধা হয়। কেননা রবিবার দিন আবার ছুটি, একটা মানে কি বলবো, ছুটি থাকা মানে বাড়িতে একটা এক্সট্রা কাজের ঝুট ঝামেলা থাকে। আমি যদিও বলি যে রোববার ছুটির দিন, ঠিক আছে ছুটির দিন মাদের কখনো হয় না, বা বউদের কখনো ছুটির বলে আলাদা করে কিছু হয় না। যেটা হয় সেটা হচ্ছে ছেলে বাচ্চা কাচ্চাদের ছুটির দিন। যারা অফিসে কর্মরত মহিলা আছো তাদের জন্য ছুটির দিনটা অবশ্যই ঠিক আছে,
বাট আমার জন্য ছুটির দিন নয়, ওই দিন আসলে আরও বেশি বাহানা বায়নাক্কার থাকে, এটা বানাও, ওটা বানাও, সেটা বানাও, এই করো, ওই করো, সেই করো। এটা আমার একার না, এটা আমার মতো অনেক মানুষই আছে। একসঙ্গে 4-5টা ভেজে নিয়ে তারপর ঘরে যাব মাকে আর বাবাকে, মানে শ্বশুর আর শাশুড়ি মাকে খেতে দিতে। সো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্তুয়া ডেইলি ব্লগ। আর হ্যাঁ, অবশ্যই পাশে থাকার আবেদনটুকু করতে পারি।